ওসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। শুটার ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। এবার একে একে বেরিয়ে আসে হাদির হত্যাকারীদের নিয়ে নানা তথ্য, যা রীতিমতো চমকে দিয়েছে অনেককেই। এমনকি ভারত নাকি এবার তাদের ফেরত দেবে, এমনটাও জানা গেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। যবে উদ্দীপিতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ বিমান দিবে জনভূমে রবিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। হাদি শান্ত হয়েছেন, একদম শান্ত। অত্যাচারীর আঘাতে থেমে গেছে বিদ্রোহী আত্মা। আমি কত সম্পর্কে যাহা পাই জানি তার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাই আমি পালাবো, সেই ছিল ওসমান হাদি না। ফয়সাল ভাই, হাদির মাথায় গুলি করে আমরা কত নিরাপদে চলে আসলাম ভারতে, আমাদের ধরতে পারল না প্রশাসন। ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও রহস্যের জট যেন আরও ঘনীভূত হচ্ছে। হাদি হত্যার তদন্তে নেমে ডিবি পুলিশ এমন এক চাঞ্চল্যকর নেটওয়ার্কের সন্ধান পেয়েছে, যা শুনে সবাই অবাক। ভারতে পালিয়ে যাওয়ার খবর চাউর হওয়ার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনার পর প্রথমবারের মতো দেখা গেছে তাকে, যেখানে হাদি হত্যাকাণ্ডে নিজের ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে মুখ খুললেন তিনি। ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও বার্তা সত্য না মিথ্যা তা নিয়েই যত আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে, তার বিপরীতে গিয়ে নতুন আরও একটা কথা শোনাতে চাই আপনাদেরকে। কি সেই কথা সেটা বলবো ভিডিওর শেষ অংশে। অবশ্যই আগে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে চাই, যে এই ভিডিওটা আসল না নকল, কি বলছে ফ্যাক্ট চেক, এবং ওসমান হাদির বিচার হবে কিনা বাংলাদেশে। নতুন একটা নাটক শুরু হয়েছে, কি সেই নাটক, সব কিছু মিলে থাকছে আজকের এই প্রতিবেদনটি। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তোবা ওসমান হাদির বিচার আমরা করতে পারবো। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাই আমি পালাবো, সেই ছিল ওসমান হাদি না। ফয়সাল ভাই, হাদির মাথায় গুলি করে আমরা কত নিরাপদে চলে আসলাম ভারতে, আমাদের ধরতে পারল না প্রশাসন। ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও রহস্যের জট যেন আরও ঘনীভূত হচ্ছে। হাদি হত্যার তদন্তে নেমে ডিবি পুলিশ এমন এক চাঞ্চল্যকর নেটওয়ার্কের সন্ধান পেয়েছে, যা শুনে সবাই অবাক। বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। শুটার ফয়সাল ও তার সহযোগীদের ভারতে পালিয়ে যাওয়ার পেছনে কাজ করেছে এক বিশাল প্রভাবশালী চক্র। এই চক্রের মূলে কে ছিলেন জানেন? তিনি আর কেউ নন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম বাপ্পি। আজ আমরা আলোচনা করব কিভাবে এই নেটওয়ার্ক কাজ করেছে এবং এই বাপ্পি কিভাবে পল্লবীর একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন। তদন্তে জানা গেছে, হাদিকে গুলি করার পরপরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে একাধিক যানবাহন পরিবর্তন করে অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্তে পৌঁছান। কিন্তু সীমান্তে গিয়ে তারা কিভাবে পার হলেন? ডিবি সূত্রের দাবি, এর পুরো পরিকল্পনাটি আগে থেকেই করা ছিল। ভারতে অবস্থানরত তাইজুল ইসলাম বাপ্পি তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে ফোন করে নির্দেশ দেন যেন ফয়সালদের সীমান্ত পার করানোর ব্যবস্থা করা হয়। আমিনুল তখন স্থানীয় দালাল ফিলিপস নলের সাথে যোগাযোগ করেন। ফোনের ওপাশে থাকা দালালের কাছে মাত্র ৫,০০০ টাকা পাঠিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে রাতের অন্ধকারেই তারা দেশ ত্যাগ করেন। যদিও পুলিশ দালাল ফিলিপের ২ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আমিনুলকেও রিমান্ডে নিয়েছে, কিন্তু বাপ্পি এখনো ধরা ছোঁয়ার বাইরে। শোনা যাচ্ছে তিনি আগে থেকেই ভারতে আত্মগোপন করে আছেন। মিরপুর ও পল্লবী এলাকায় তাইজুল ইসলাম বাপ্পি কোনো সাধারণ নাম নয়। একসময় তিনি পরিচিত ছিলেন ঝুট বাপ্পি নামে, কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়ার সাথে সাথে তিনি হয়ে ওঠেন পল্লবীর জমিদার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন প্রভাবশালী সাবেক সাংসদ ইলিয়াস মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ। বাপ্পির আয়ের উৎস ছিল বহুমুখী। গার্মেন্টের ঝুট ব্যবসা থেকে শুরু করে ডিশ ইন্টারনেট ব্যবসা, পরিবহনে চাঁদাবাজি এবং ফুটপাথে দোকান বসিয়ে চাঁদা আদায়।
এই বিপুল অর্থ দিয়ে তিনি গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। চলাফেরা করতেন বিলাসবহুল গাড়ির বহর নিয়ে, যার সামনে পেছনে থাকত মোটরসাইকেল বাহিনীর পাহারা। অথচ 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের হলফনামায় তার কোনো গাড়ির তথ্যই ছিল না। অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি হ্যারিয়ার জিপ সহ 3টি দামি গাড়ির মালিক হয়ে যান। বাপ্পির সম্পদের খোঁজে পাওয়া গেছে চাঞ্চল্যকর সব তথ্য। বাপ্পির শ্বশুর কামরুজ্জামান খানের তত্ত্বাবধানে বাগেরহাটের মোড়েলগঞ্জে 50 বিঘা জমির ওপর রয়েছে একটি বিশাল অটো ব্রিক ফিল্ড, যার নাম মেসার্স চৌধুরী অ্যান্ড কান ব্রিক্স। শুধু তাই নয়, ঢাকার মিরপুরে 7.5 কাঠা জমির ওপর তার রয়েছে একটি 3তলা ভবন, যার নাম চৌধুরী ভিলা। মজার বিষয় হলো, আয়কর নথিতে বাপ্পি নিজের পুরো নাম মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি লিখলেও ব্রিকফিল্ডের লাইসেন্সে নাম ব্যবহার করেছেন ছোট করে। মোড়েলগঞ্জ ও রাজধানী ঢাকা মিলিয়ে তার সম্পদের পরিমাণ আকাশচুম্বী, যার অনেকটা তথ্যই তিনি আয়কর ফাইলে উল্লেখ করেননি। পল্লবী এলাকায় নিজের শাসন কায়েম করতে বাপ্পি গড়ে তুলেছিলেন জার্সি বাহিনী। এই বাহিনী এলাকায় ডিশ, ইন্টারনেট এবং গ্যারেজ চাঁদাবাজির কাজগুলো দেখাশোনা করত। বিশেষ করে রূপনগরের ঝিলপাড় বস্তি ছিল বাপ্পি আয়ের অন্যতম বড় উৎস। প্রায় 20 একর জমির ওপর গড়ে ওঠা এই বস্তির প্রায় 8000 ঘরের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। প্রতিটি ঘর থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ বাবদ বাপ্পির বাহিনী মাসে প্রায় 4000 টাকা করে আদায় করত। অর্থাৎ প্রতি মাসে শুধুমাত্র এই বস্তি থেকেই লাখ লাখ টাকা বাপ্পির পকেটে যেত। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাপ্পি এই বস্তির নিয়ন্ত্রণ হাজী রজ্জব হোসেনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন। বাপ্পির অপরাধের খতিয়ান শুধু চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নয়। 2020 সালে পল্লবী থানায় বোমা বিস্ফোরণ মামলায় তিনি ছিলেন চার্জশিটভুক্ত অন্যতম আসামি। এই বিস্ফোরণে 4 জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। তার বাবা নজরুল ইসলাম চৌধুরী ওরফে ঝুট মন্টু ছিলেন এই এলাকার ঝুট ব্যবসার প্রধান। 2009 সালে বাবার মৃত্যুর পর বাপ্পি মাত্র 26 বছর বয়সেই পুরো এলাকার ডিশ এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। একের পর এক পদ বাগিয়ে নিয়ে তিনি হয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবর চাউর হওয়ার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনার পর প্রথমবারের মতো দেখা গেছে তাকে, যেখানে হাদি হত্যাকাণ্ডে নিজের ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে মুখ খুললেন তিনি। যদিও ভিডিওটি নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও বিভ্রান্তি, তবে এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক জানাচ্ছেন এসআই রাজ। আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অবশেষে প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি, যেখানে নিজের বর্তমান অবস্থান দুবাই এবং হাদি হত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। যদিও ভিডিও বার্তাটি ফয়সালের নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি তা নিয়ে জনমনে রয়েছে বিভ্রান্তি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 4 মিনিট 1 সেকেন্ডের ওই ভিডিওটি যাচাই করে দেখা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিল। ঢাকা ভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট 31 ডিসেম্বর তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। দ্য ডিসেন্ট জানায়, ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে এটি একটি আসল ভিডিও। ভিডিওর কয়েকটি অংশে ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, এটি রেকর্ডিং এর সময় ব্যবহৃত কোনো ফিল্টারের কারিগরি ত্রুটির ফল। এ ধরনের ত্রুটি ভিডিওটিকে এআই সৃষ্ট প্রমাণ করে না। হাদির সাথে
আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি। ভিডিওতে ফয়সাল করিম দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে দ্য ডিসেন্ট বলছে শুধু ভিডিও দেখে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। এ দাবির পক্ষে তিনি কোনো ধরনের প্রমাণ হাজির করেননি, যেমন লোকেশন ডেটা কিংবা পাসপোর্টের সিল। এছাড়া ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হত্যাকাণ্ডের সময় মোটরসাইকেলে নিজের উপস্থিতি অস্বীকার করেন ফয়সাল, কিন্তু দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির আগের বিশ্লেষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অনুযায়ী মোটরসাইকেলের পেছনে বসেই ফয়সাল করিম গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোও এই তথ্য প্রমাণ সহ প্রকাশ করেছে। যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। ভিডিওতে আরো দাবি করা হয় ওসমান হাদি মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে অগ্রিম 5 লাখ টাকা নিয়েছিলেন। তবে দ্য ডিসেন্ট জানায় হাদির মৃত্যুর পর এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য জীবিত অবস্থায় হাদির বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না। উল্টো তিনি অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাছাড়া তিনি নিজে এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল। ওসমান হাদির খুনি ফয়সালকে গ্রেফতার করা হয়েছে, ভারতে গ্রেফতার করা হয়েছে। আবার দেখলাম যে ফয়সালের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। আবার অনেক সময় বলা হচ্ছে, শোনা হচ্ছে ওসমান হাদি বাংলাদেশে আছে। আসলেই ওসমান হাদি কি কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা বা সেনাপ্রধান বা মির্জা আব্বাস এদের কারো বাসায় আছে? কি মনে হয় আপনাদের, কাদের বাসায় থাকতে পারে, কেমনে থাকতে পারে? দেখেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তাটা এআই জেনারেট নাকি বাস্তব? এখন ফ্যাক্ট চেক, রিউমার স্ক্যানার এইগুলো বলছে যে না, এটা পুরোপুরি বাস্তবে, এটা ফয়সালের মানে ভিডিও বার্তা অরিজিনালি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে ভারতে যে গ্রেফতার করা হইল এবং বাংলাদেশে নতুন করে যে আলোড়ন সৃষ্টি করা হয়েছে যে ওসমান হাদির খুনি ফয়সালকে খুব দ্রুতই গ্রেফতার করা হচ্ছে এবং হবে এবং হয়েছেও, বিভিন্ন জায়গায় শোনাও যাচ্ছে। আসলে কি হচ্ছে, এটা কি আদৌ কি পুরোপুরি পুরোদমে ওসমান হাদির খুনি এই ফয়সালকে বা তার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা হবে, বা এইগুলোকে আস্তে আস্তে সব মিশে যাচ্ছে, ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে কি আস্তে আস্তে সব কিছু? কী মনে হয় আপনাদের, সময়ের সাথে সাথে কি সব কিছু তলিয়ে যাবে? লিখবেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে। আপনাদের ঝড় কণ্ঠ